নমস্কার বন্ধুরা, চলে এলাম আজ পরপর দুটি রোমাঞ্চকর গল্পের সাথে আপনার আমার আড্ডাটা জমিয়ে তুলতে। আমাদের আজকের নিবেদনে আপনি প্রথমে শুনবেন লেখিকা শ্রী কর্মকারের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প আধ খাওয়া মাথা, এবং আজকের দ্বিতীয় গল্পে থাকছে সুলেখক আদিত্য কুণ্ডুর কলমে ভয়ের গল্প টিকটিকির ভয়। তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম গল্প। শুরু হচ্ছে আধ খাওয়া মাথা। চারিদিক একেবারে শুনশান, তারই মাঝে শুধু কাঠ পোড়ার শব্দ আর ধোঁয়া যেন বাতাসকে আরো বেশি করে ভারী করে তুলেছে। কিছু একটা যে পুড়ছে সেটা ধোঁয়ার পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে। রাতের অন্ধকারের মধ্যেও দূরের ওই শ্মশানের চিতার আলো যেন আকাশের অন্ধকারকে একটুও গিলে ফেলতে পারেনি, বরং সেই আলোকে যেন গভীর এক গাঢ় অন্ধকার গিলে ফেলছে ধীরে ধীরে। শ্মশানে এখন একটি চিতাই জ্বলছে, পাশের আরেকটি অনেকক্ষণ আগেই নিভিয়ে দেওয়া হয়েছে। নিভিয়ে দেওয়া পোড়া ছাইয়ের জল গড়িয়ে গেছে অনেকটা। সেই জায়গাটা এখন ঠান্ডা হলেও পাশের জ্বলন্ত চিতার জন্য গরম আছে এখনো। তারই দিকে তাকিয়ে একটি লোক অন্য আরেকটি মরা ছুঁয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে না যে সে কোনো দলের লোক, কেননা সে তখন নিজের সামনে একটি পাত্র রেখে নিজেই মদ্যপ অবস্থায় ঢুলছে। জায়গাটায় আর কেউ নেই, শুধু সেই লোকটি একা বসে আছে। অন্য যে চিতাটি জ্বলছে তারও কোনো দাবি করার মানুষ অপেক্ষায় নেই, তাই জনমানবহীন জায়গাটি যেন আরো বেশি করে শূন্য মনে হচ্ছে। লোকটি কিছুক্ষণ পরপরই নিজের ঠোঁটের সামনে রাখা পাত্রটি ধরছে আর চুমুক দিয়ে পান করছে তার পানীয়, আর তার অন্য হাতটা রয়েছে পাশের শায়িত শবদেহের ওপর, যেন সে একাই সেই শবদেহের রক্ষাকর্তা। তাকেই একা দেখতে হবে সবটা, খুব সাবধানে। শেষবারের মতন পানীয়তে চুমুক দিয়ে পাত্রটি দূরে ছুঁড়ে ফেলে দিয়ে একটা বাঁকা হাসি হাসল সে। তারপর শবদেহ ঢেকে রাখা কাপড়টি সরিয়ে মৃতদেহের কানের কাছে মুখ এনে ফিস ফিস করে সে বলল, পরলোকের যাত্রাপথ আসলেই খুব ভালো, তাই না? সেখানেও কত সুন্দর সুন্দর নারী দেহ আছে, ওদের সাথে ভষ্টি নষ্টি করতে আর কেউ বাধা দেবে না। এখন জীবন একদম সুন্দর হয়ে গেল। আরো সবার সাহায্য করার ভূত নিজের ঘাড়ে নিয়ে মরেছিস। কথাগুলো বলেই মুখ সরিয়ে এনে খিক খিক করে হাসতে লাগলো সে। পরক্ষণেই হাসি থামিয়ে দিয়ে একটা করুণ দৃষ্টিতে মৃত ব্যক্তির মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ লোকটি সজোরে একটা চর কষালো ওই মৃত ব্যক্তির গালে। সেই শক্ত অথচ ফাঁপা আওয়াজ বেশি দূর যেন মুখরিত করতে পারে না। আবার ব্যক্তিটি মৃতর কানের কাছে এসে বলে, কেন রে মরা হরেন তান্ত্রিক, আজ তোর তন্ত্র কাজ করছে না কেন? সেই তো মরেই গেলি। আগে থেকে কি বুঝতে পারিসনি যে মরবি? কিরে, কিলা বলো?
কি লাভ হলো এত লোক প্রসিদ্ধি হয়ে? কেউ তো এলো না, কেউ এলো না। কি করে মারা গেলি কেউ জানবেও না। আমি আমি চানু, তোর চেলা। তোকে নিয়ে এলাম দাহ করতে। কেউ কিচ্ছুটি জানবে না, কেউ না। খুব শখ না সবার বিপদ ভঞ্জন হওয়ার? হ্যাঁ, এখন নিজের বিপদে তোকে কে সাহায্য করবে? কে সাহায্য করবে তোকে? কে সাহায্য করবে তোকে বল? হ্যাঁ, কেউ করবে না, কেউ করবে না, কেউ না। কথাগুলো বলতে বলতে চানুর চোখে মুখে একটা আক্রোশ ফুটে উঠেছে। বেশ হয়েছে মরেছিস, বেশ হয়েছে। আমি তো ভাবছিলাম এবারও ধরা পড়ে যাব, কিন্তু কই, গেলাম না তো। এর আগেও চেষ্টা করেছি, পারিনি পারিনি পারিনি, তোকে মারতে পারিনি। কিন্তু কিন্তু এবার এবার তোর বিশ্বাসটা আমার ওপর বেশি হয়েছে বলেই। আবারও খিক খিক করে হেসে ওঠে চানু। আমাকে 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 কত অবজ্ঞা করতি, কত অবজ্ঞা করতি। কতবার বলেছি আমায় তন্ত্র শিক্ষা দিন, আমি আপনাকে গুরু করে নানা কাজে সাহায্য করব, সাথে ভিন গায়ে আমি গিয়ে কাজ করে অনেক অনেক টাকা এনে দেব। শুনলি না, শুনলি না আমার কথা? আমাকে বললি এখনো সময় হয়নি আমারও সব কাজ করার। কেন রে, তোর হয়েছে বুঝি? হ্যাঁ, তোর হয়েছে? যখন যখন ওই মেয়েগুলো এসে তোর পা ছুঁয়ে ছুঁয়ে কেঁদে মরে, তখন তোর খুব ভালো লাগে, তাই না? মেয়ে মানুষের ছোঁয়া বেশ আরাম। আর আমার বেলা সবেতেই না না না। আমার নাকি নারী শরীরে লোভ বলে বা কি? কে জানবে, কে জানবে? সবাই তো নিজেদের কাজ করতে পারলেই বাঁচে, সেখানে আমি কাজ করিয়ে দিয়ে যদি সেই সুখ পাই, তাহলে কেন নেব না বল? হ্যাঁ, কেন নেব না? কেন নেব না বলতে পারিস? তোর কাছে কোনো উত্তর নেই বল? তোর কাছে কোনো উত্তর নেই? কথাগুলো বিড়বিড় করতে করতে সে দূরের জ্বলন্ত চিতাটার দিকে তাকিয়েছিল। হঠাৎ যেন সে দেখল সেই চিতার মাঝে কেউ বসে আছে। একটি উলঙ্গ নারী অবয়ব যেন ওকেই ডাকছে। এই জানু, আয় এদিকে আয়, আয়, দেখ 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 আমি এখানে, আয়। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে আবার চোখটা একবার রগড়ে নিয়ে সে দেখে, না, সেখানে কিছুই নেই। ও বুঝতে পারে যে ওর নেশাটা চড়ে গেছে। এমন সময় দূর থেকে অন্য একটি মানুষের গলার স্বর ভেসে আসে। তাই সানু, এখন মরা পোড়াতে পারবনি, সময় ভালো না। এখন পোড়ালে হরেন তান্ত্রিকের যাত্রা ভালো হবে না। তান্ত্রিক মানুষ সারাটা জীবন তো এই করেই এলো। লোকের মুখে তো শুনেছি সে নাকি অনেকের উপকার করেছে, তাহলে শুধু শুধু কেন? চুপ কর শালা ডোমের বাচ্চা, তোকে জ্ঞান দিতে কে বলেছে? আমি হরেন তান্ত্রিকের শিষ্য, আমি জানি না কি করতে হবে, আমাকে জ্ঞান দেয়। সরকার তোকে যে কাজে রেখেছে সেটাই কর। ওই চিতার আগুনটা শেষ হলেই হরেন তান্ত্রিককে নিবি, নাহলে আমি তোকে কি করি দেখিস। আমিও 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 অনেক কিছু শিখেছি, আমি অনেক কিছু, বুঝেছিস? অনেক কিছু শিখেছি। কথাগুলো শেষ করে টলতে টলতে উঠে দাঁড়ায় চানু। তারপর এগিয়ে যেতে থাকে ডোমের দিকে। ডোম ভয় পেলেও বিরক্তির সুরে বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেব। কিন্তু তুইও একবার ভাব, হরেন তান্ত্রিক তো সবার উপকার করেছে, আর এত বছর থেকে আমি এখানে কাজ করছি। অনেক সময় যখন আসে তখন এত তাড়াহুড়ার কি আছে, তাই বলছি। তিনি তো বিশেষ শক্তিধারী মানুষ, গায়ের কেউ এলো না কেন সেটাই তো অবাক হচ্ছি।
কেউ কি জানে না? লোকে জানলো কি না জানলো তাতে তোর কি? চিতায় তাকে তো আমি ওঠাবো। আসলে তিনি তো কখনো কাউকে দূরে ঠেলে দেননি, তাহলে আজ কেন? এই কথায় চানু যেন রুদ্র মূর্তি ধারণ করে। ওর লাল চোখগুলো যেন রাগে বেরিয়ে আসবে। খেকিয়ে উঠে সে বলে, আহ, যা তো ছোট লোকের বাচ্চা। ডোম ভয়ার্ত গলায় বলে, তবে তবে বসতে হবে, ওই সীতার ভাসান আমাকেই করতে হবে, কেউ আসেনি সাথে। আমি এখনো রাতের খাবারও খাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা যা যা, এখন যা, সময় হলে আসিস, বিশ্রাম করবে, যা যা। ডোম তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। অনতি দূরে তার থাকার ঘর। সন্ধে থেকে বেশ কয়েকটি মরা পোড়াতে সে রাতের খাবার খাওয়ার সময় পায়নি। এই মরাটা পুড়ে শেষ হতে অনেকটা সময় লাগবে বলেই সে চলে যায়। ডোম চলে যেতেই চানু আবার টলতে টলতে শ্মশানের ধারের ঝোপের কাছে আসে প্রকৃতির ডাকে। সে যখন মরার দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে, তখন হঠাৎ পাশে কেউ একজন মেয়েলি গলায় বলে ওঠে, আমার দেহটা শেষ হতে অনেকটা বাকি, তা বলবে নাকি ওই তান্ত্রিককে মারলে কি করে? চানু চমকে উঠে পাশে ঘুরে তাকায়, কিন্তু কোথাও কাউকে দেখা যায় না। আবার সে মুখ ঘুরিয়ে নিতেই ওর পেছন থেকে কে একজন বলে ওঠে, কি বলবে তো? আমিও তো জানতে চাই। চানু ফিরে তাকায় পাশে জ্বলতে থাকা চিতাটার দিকে। তখনও সেই চিতা জ্বলছে, আর ঝোপের অন্ধকার যেন আরো বেশি গাঢ় হয়ে উঠেছে। চানু ফিসফিস করে বলল, কোনো লাভ নেই, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এসব কাটানোর মন্ত্র আমার খুব ভালোভাবে জানা আছে। হাতের কর ধরে কিছু একটা বিড় করতে থাকে সে। তারপর নিজের কাজ সেরে তাড়াতাড়ি চলে আসে নিজের জায়গায়। এবার পরিবেশটা যেন একটু হালকা হয়ে আসে। চানু শবদেহের কাছে এসে দেখে তান্ত্রিকের একটি হাত বাইরে বেরিয়ে আছে। মুখের ঢাকা সে নিজেই সরিয়েছিল, কিন্তু হাতে তো হাত দেয়নি। তাহলে কিভাবে? কথাটা ভাবতে ভাবতে সে এগিয়ে আসে। আবার মনে পড়ে একা ফেলে গেছে সব দেহ, তাই হয়তো কোনো শেয়াল বা কুকুর এসেছিল। এই ভেবে হাতটা সে আবার চাদরের তলায় ঢুকিয়ে দিতে হাতটা ধরে, আর তখনই তার নজরে পড়ে যে হাতটা একেবারে নীল হয়ে গেছে। সেটা দেখে আবারও একটা হাসি ফোটে ওর মুখে। কি যে শান্তি, আর তোকে কষ্ট করে লোকের ভালো করতে হবে না। এখন আমাকেই সবাই ডাকবে, মানবে, আমার কথা চলবে। ও তোকে তো বলাই হয়নি কেন তোর দেহ নীল হয়েছে। আসলে রোজ যখন গভীর রাতে সব সাধনা করতি, তখন আমি দেখেছি মরার খুলিতে তুই মদ খেতি। আর দেখ, সেটাই তো তোর কাল হয়ে গেল আজ। হ্যাঁ, আমাকেই তো সেই সব খুঁজে আনতে হতো। তাতে যে কত মেয়ে মানুষের শরীর আমার ভালো লেগেছে। তবে 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 এটা মানতেই হবে, আমাকে এত বিশ্বাস করাটা তোর উচিত হয়নি। কেননা তোর ওই মরার কুলিতেই তো আমি বিষ মাখিয়ে রেখেছিলাম, আর তাতেই মদ খেয়ে তুই কেমন দেখ বেঘরে প্রাণটা দিলি। হ্যাঁ, এখন আর বাধা নেই। আমার নাম, যশ, টাকা, মেয়ে মানুষ সব পাবো। যা মন্ত্র শিখেছি তাতে চলে যাবে কোনো অসুবিধা নেই, একদম চলে যাবে। কথাটা বলেই হাতটা
যেই সে চাদরের নিচে রেখেছে অমনি যেন সেই হাতটা ওকে চেপে ধরল শক্ত করে। এটা কি হলো? মারা যাওয়ার পর মৃতদেহ যে কিছুক্ষণ সক্রিয় থাকে সেটা সে জানে, কিন্তু এখন তো অনেকটা সময় পেরিয়ে গেছে, তাহলে এটা কিভাবে সম্ভব? চানু জোর করে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। সে যতই হাত ধরে টানে ততই যেন সেটা ওর হাতকে আরো চেপে ধরে। চানুর চোখে মুখে এবার ভয় ফুটে উঠেছে, কিন্তু শান্ত থেকে সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। এবার আবার কেউ যেন ওর কানের কাছে এসে বলল, কি জানো, আমার দেহকে দেখেছ? আমাকে ভালো লাগবে তোমার? ওই যে আমার দেহটা পুড়ছে। আমিও তো মেয়ে জানু। চানু ভয়ার্ত দৃষ্টিতে দূরের চিতাটার দিকে তাকায়। সত্যি সত্যি সেখানে একটা নারীর উলঙ্গ শরীর চিতার মাঝে বসে থাকতে দেখা যায় স্পষ্ট। সে যেন সেখান থেকেই ওকে দেখছে, কিন্তু চিতার আগুন সেই শরীরকে একটুও পোড়াতে পারেনি। চানু জোরে চিৎকার করে ডোমকে ডাকতে যায়, কিন্তু ওর সামনে পড়ে থাকা মৃত শরীরটির আরেকটি হাত ওর গলা চেপে ধরে। সে আর কোনো আওয়াজ করতে পারে না, শুধু অস্ফুটে গোঙাতে থাকে। ধীরে ধীরে চানুকে নিজের মুখের সামনে টেনে ধরে সেই মৃতদেহ। চানু এখন পরিষ্কার দেখতে পাচ্ছে তান্ত্রিকের ঠোঁটের কোণে একটা হাসি। হঠাৎ কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে মৃতদেহের শরীরের চাদরখানা যেন উড়িয়ে নিয়ে চলে গেল। এবার মৃত তান্ত্রিক চানুর গলা চেপে ধরেই উঠে বসল। তারপর হেসে বলল, আমি তো এটাই জানতে চেয়েছিলাম, আমার মৃত্যু হলো কিভাবে। তোকে যে আমি বিশ্বাস করতাম এটা ছিল তোর ভাগ্য, কিন্তু সেই ভাগ্যকে তুই ধরে রাখতে পারলি না। আমার শক্তি আমি তোকে দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই যে তোকে ধৈর্যের শিক্ষা দিচ্ছিলাম সেটা তোর পোষালো না। আমাকে মেরে কোনো লাভ হয়নি তোর, আমি তো মরেও মরিনি রে। কথাটা বলেই তান্ত্রিক চানুর গলা দু হাতে চেপে ধরল, তারপর হঠাৎ বিদ্যুৎ গতিতে ওকে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দেয়। এমন সময় দূরের ওই চিতা থেকে মেয়েটির হাসির শব্দ ভেসে আসে। চানু ভয়ে নিজের শরীরকে টেনে সরিয়ে নিতে চায়, কিন্তু পারে না। ব্যথায় আর কোনো এক অদৃশ্য মায়ায় যেন তার শরীর এক বিন্দু নড়তে চাইছে না। হরেন তান্ত্রিকের মৃতদেহ তখন বিশাল আকৃতি নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে, তার মুখে এক পৈশাচিক হাসি। তোর সফলতা একদম কাছে চানু, আমাকে মেরে তোরও লাভ। দেখ ওই চিতা জ্বলছে, ওই দেখ চিতাটা জ্বলছে, দেখ। সেখানে গিয়ে ঝাঁপ দিয়ে নিজের ভালো প্রমাণ কর, দেখবি গ্রামবাসী তোকে আমার মতোই মানবে। চানু একবার তান্ত্রিকের মুখ পানে চেয়ে তারপর চিতার আগুনের দিকে তাকালো। সে ভয়ার্ত মুখে আর কিচ্ছু বলতে পারছে না। যাকে সে নিজের হাতে মেরেছে সে কিভাবে জেগে উঠেছে আবার,
নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। চানু বলল, আমি আমি জানি আমি জানি তুই মিথ্যে। সবটা 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 আমার চোখের ভুল, আমার চোখের ভুল। তুই মরে গেছিস, তুই তুই মরে গেছিস, তুই মরে গেছিস। আর ঠিক সেই সময় ঝোপের মধ্যে একজোড়া জলজলে চোখ দেখা যায়। চোখ দুটো এক লাফে চানুর মুখের সামনে এসে দাঁড়ায়। চানু দেখেই বুঝতে পারে এটা একটা নরমাংস লোভী শেয়াল। তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চানুর গায়ে। ভয়ার্ত কণ্ঠে চানু বলে, আমাকে 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 ছেড়ে দিন, আমি চলে যাব, আমি চলে যাব, এই গাঁ ছেড়ে চলে যাব, আর ফিরবো না, আর কোনোদিনও ফিরবো না, কোনোদিনও ফিরবো না। অন্য গায়ে গিয়ে কোনো মেয়ে মানুষের ক্ষতি করবি তুই, সেটা কোনোদিনও হবে না। আমি মরে গেছি ঠিকই, কিন্তু আমার আত্মার কোনো বিনষ্ট নেই। তোকে শেষ করে আমি এই গাঁয়ের আরেকটি পাপ বিনাশ করব। কথাটি শেষ হতেই শিয়ালটি নিমেষের মধ্যে চানুর মাথা কামড়ে ধরে। চানু চিৎকার করার একটা সুযোগও পায় না। শিয়ালটি চানুর মাথা কামড়ে ধরে ঝাঁকিয়ে দিতেই ওর ঘাড়টা মুটকে যায়। তাতেই সে বিস্ফারিত চোখে হরেন তান্ত্রিকের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে গোটা গ্রাম খবর পেতেই শ্মশানে ছুটে আসে হরেন তান্ত্রিককে শেষ দেখা দেখতে। রাতে কেউ আসেনি, কারণ সবাইকেই তিনি বলে রেখেছিলেন যে সাধনা তিনি করেন তাতে যখন তখন তার প্রাণ যাবে, তাই তখন যেন কেউ না আসে। যদি কেউ আসে তাতে তার নিজেরই ক্ষতি হবে। কিন্তু সকালে এসে শ্মশানে যে এমন একটা দৃশ্য দেখবে সেটা কেউ ভাবতে পারেনি। ডোম লোকের ডাকাডাকিতে উঠে আসে ঘর থেকে। গ্রামবাসীদের বিভিন্ন প্রশ্নের সম্মুখে এসে ডোম বলল, আমি তো নিজে চানুর সাথে কথা বলে গেলাম। আমাকে বলল রাতের খাবার খেয়ে তারপর আসতে, ততক্ষণে ওই শেষ চিতাটা পুড়ে যেত। আর সে আমাকে অনেক গালাগালিও করেছে, সেসব আমি অতটা আমল দিইনি। কিন্তু এখন দেখছি যে চানু নিজেই। ওর মুখের কথাটা কেড়ে নিয়ে অন্য এক গ্রামবাসী বলল, সবই ভাগ্য। হতভাগা নিজের গুরুকে এত ভালোবাসতো যে গুরুর সাথে সাথে নিজের প্রাণটাকেও উৎসর্গ করে দিল একেবারে। সত্যি কি তাই? সে ভালোবাসতো জানতাম, কিন্তু আমাকে যেভাবে কাল বলল, আর গ্রামের কাউকেও তো খবর দিল না। কেন যে দিল না? ও সে চায়নি যে আমরা রাতে ব্যস্ত হয়ে উঠি। সেও তো ভালো মানুষ। তবে আমি কিভাবে যে ঘুমিয়ে পড়লাম সেটাই তো বুঝতে পারছি না। আর এদিকে চানুর মৃতদেহ পড়ে আছে, তাও এমন বিভৎসভাবে। দেখেই বোঝা যাচ্ছে নিজেই ওই পাশের জ্বলন্ত চিতায় যেন ঝাঁপ দিয়েছে। কিন্তু দেখো, ওর মাথাটা কেমনভাবে বেঁচে গেছে, আর শেয়াল এসে ওইটাই খেলো এমন করে। এই অর্ধেক খাওয়া মাথাটা রেখে গেছে, তাও আবার হরেন তান্ত্রিকের মৃতদেহের সামনে। যেন বোঝাতে চাইছে এটা তার গুরু দক্ষিণা। আরে ওর মৃত্যু সার্থক হয়েছে। হরেন তান্ত্রিক তো বলেছে ওনার মৃত্যু রাতেই হবে, আর সাথে চানু থাকবে। আর সেটা যে স্বাভাবিকভাবে হবে না সেটা আমরা সবাই জানি। ওনাদের কাজ তো অলৌকিক জিনিস নিয়ে, তাই বলেছেন আমরা যেন সকালে এসে তাদের শেষ কাজ করি। রাতে এলে আমাদের নাকি দোষ লাগবে। লোকটা কম কিন্তু করেননি এই গ্রামের লোকেদের জন্য। অন্য সব গ্রামবাসীরা তাকে সায় দেয়। এরপর তাদেরই উদ্যোগে সবাই মিলে হরেন তান্ত্রিকের শেষ কাজ সম্পন্ন করে। আর চানুর আধ খাওয়া মাথাটা সেই চিতায় উৎসর্গ করে। দিনের আলোয় রাতে ঘটে যাওয়া সেই দৃশ্যের কোনো আলোকপাত না হলেও ঝোপের ধারে অদৃশ্য কেউ এ সমস্ত দৃশ্য দেখে
তার নিজের পথে চলতে শুরু করে। শুনছিলেন আধ খাওয়া মাথা। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শোনা যাক আজকের নিবেদনের দ্বিতীয় গল্প। প্রাণী হত্যা বা পশু পাখির উপর অত্যাচার দণ্ডনীয় অপরাধ। আমরা কখনোই এই ধরনের কার্যকলাপ সমর্থন করি না। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে অনেকেই আমায় কমেন্ট করে গ্রাম বাংলার ভূতের গল্পের বাইরে ভিন্ন স্বাদের কোনো গল্প যদি আনা সম্ভব হয় সেটা জানিয়েছেন। তাই আপনাদের অনুরোধের কথা মাথায় রেখে আমি সুদর্শন আজ পরিবেশন করতে চলেছি একটু ভিন্ন স্বাদের জমজমাটি একটি ছোট গল্প। আশা করি গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই গল্পের সুলেখক শ্রী আদিত্য কুণ্ডুর জন্ম 2002 সালে কলকাতায়। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্নাতকোত্তর পাঠরত। গোখলে মেমোরিয়াল কলেজ ও এবিপি এডুকেশন কর্তৃক আয়োজিত ইনফাইনাইট রে প্রবন্ধ প্রতিযোগিতায় 2021-এ তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এছাড়াও তিনি রহস্য পত্রিকা সেবা প্রকাশনী ঢাকার নিয়মিত লেখক। তার লেখা বিভিন্ন গল্প ইতিমধ্যেই ইউটিউবের স্বনামধন্য বেশ কিছু চ্যানেলে উপস্থাপন করা হয়েছে। আমাদের সেকেন্ড চ্যানেল গপ্পখোরে শিউলিকুঞ্জের মরণ রাত নামের এই গল্পটি তাঁরই সৃষ্টি। আমাদের আজকের নিবেদনের টিকটিকির ভয় এই গল্পটি নিয়ে তিনি বলেছেন, এই গল্পের জন্ম নিতান্তই খেয়াল বসে। একদিন সকালে দেওয়ালে টাঙানো ছবির পিছন থেকে একটা মোটা সোটা টিকটিকিকে বেরিয়ে আসতে দেখেই মাথায় ভাবনাটা আসে। তারপর আমার ডায়েরির পাতায় গল্পের আবির্ভাবের পিছনে শ্রী সত্যজিৎ রায় মহাশয়ের অবদানও কম নয়, কারণ সে সময় আমি বেশ কিছুদিন যাবৎ গল্প 101-এর পাতা উল্টাচ্ছিলাম। আর হ্যাঁ, পৃথিবীতে বাঁচার অধিকার সব প্রাণীরই আছে, সে মানুষ হোক কিংবা অন্য কোনো জীব। সেই অধিকার কাড়ার চেষ্টা করলে পরিণাম ভালো হয় না। তাহলে আসুন শুনে নিই আদিত্য কুণ্ডুর কলমে অনবদ্য গল্প টিকটিকির ভয়। গল্প পাঠ এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন, একটি বিশেষ নারী চরিত্রে সুপমা। শুরু হচ্ছে টিকটিকির ভয়। এক মনে সুডুকুর ছকটার দিকে তাকিয়ে পরপর হিসেব করে যাচ্ছিলেন শত্রুঘ্নবাবু। প্রায় হয়েই এসেছে, শুধু আর 3টে খোপ বাকি। হঠাৎ সামনের দেওয়ালে টাঙানো মহাদেবের বড় ছবিটার পাশে কি যেন একটা নড়ে উঠল বলে মনে হলো তাঁর। শত্রুঘ্নবাবুর দৃষ্টি অত্যন্ত প্রখর। কাগজের পাতাটা মুখের সামনে ধরে রাখলেও ঘরের প্রতিটি কোণ তাঁর নজরের আওতায় থাকে। এমন কিন্তু নয় যে তিনি কাগজ পড়ে দেখেন না, শুধু মুখের সামনে ধরে রেখে ঘরের চতুর্দিকে চোখের মণিগুলো ঘোরান। ঘণ্টা 2 বাদে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা অমুক ব্যাপারে কোনো খবর আছে নাকি, শত্রুঘ্নবাবু অক্লেশে বলে দেন, অমুক নম্বর পাতাটা খোলো। সুডুকু আর শব্দজব্দ বরাবরই শত্রুঘ্নবাবুর খুব পছন্দের একটা বিষয়। অবশ্য এককালের ওস্তাদ দাবারুর যে এসব জিনিসের প্রতি টান থাকবে তা তো সহজেই অনুমেয়। বলতে গেলে রোজকার খবরের কাগজ খুঁটিয়ে পড়ার পর ওই একটি বিশেষ পাতায় খানিক্ষণ পেন্সিল দিয়ে আঁকি বুকি না কাটলে তাঁর রাতের ঘুমটা হয় না। গতকাল ভোরে বন্ধু বিমলেশের সঙ্গে এয়ারপোর্টে দেখা করতে যেতে হয়েছিল বলে কাগজটা দেখার সুযোগ পাননি তিনি। তাই আজ আগের দিনেরটাকেও কোলের উপর রেখে ঠাকুরদার আমলের আরাম কেদারাটায় বেশ জমিয়ে বসেছিলেন তিনি। কাজ প্রায় সমাধা হয়েই এসেছিল, এমন সময় ওই বজ্জাত প্রাণীটা হাজির হয়ে সব ভেস্তে দিল। আরশোলা, উচ্চিংড়ে বা
একটা ট্যারান্টুলা মাকড়সা দেওয়াল বেয়ে ওঠানামা করলেও এতটা বিরক্ত হতেন না শত্রুঘ্নবাবু যতটা এই চার পেয়ে লেজওয়ালা কালো বোতামের মতন দুটো চোখ বিশিষ্ট হলুদ আর খয়েরি রঙের মিশমিশে চামড়াযুক্ত প্রাণীটাকে দেখে হলেন। ছোটবেলা থেকেই কোনো এক অজানা কারণে এই নিরীহ প্রাণীটাকে একদমই সহ্য করতে পারেন না শত্রুঘ্নবাবু। তাঁর এখনো মনে আছে একবার তাঁর প্রিয় দাবার বোর্ডের ওপর কোত্থেকে খসে পড়েছিল একটা, এবং সেটাকে তিনি একেবারে উচিত শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এখন এই আপদটাকে নিয়ে কি করা যায়? ওটা যতক্ষণ সামনের দেয়াল থেকে ঘাড় বেঁকিয়ে তার দিকে ওইভাবে তাকিয়ে থাকবে ততক্ষণ হাজার চেষ্টা করলেও যে তিনি আর সুডুকুতে মন দিতে পারবেন না সেটা শত্রুঘ্নবাবু বেশ ভালো করেই জানেন। এই মুহূর্তে আরাম কেদারা ছেড়ে ওঠার বিন্দুমাত্র ইচ্ছে নেই তাঁর, কিন্তু এই জঘন্য জীবটার জন্য উঠতেই হবে। না, হাতের কাগজটাকে গোল করে পাকিয়ে ছুঁড়ে মারবেন না তিনি। তার থেকে ঢের বেশি ফলপ্রসূ উপায় জানা আছে তাঁর, এমন উপায় যেটা খাটালে দেয়ালের খানিকটা চুনবালি খসে যাওয়ার বা একটা বিশ্রী গর্ত এবং দাগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ঠিকই, কিন্তু অপ্রীতিকর ব্যাপারটা মিটে গেলে তিনি নিজের কাজটা আবার মন দিয়ে করতে পারবেন। কি আর করা যাবে, পরে মিস্ত্রি ডেকে দেওয়ালটা ঠিক করে নিলেই চলবে। আর সময় নষ্ট করলেন না শত্রুঘ্নবাবু। হাত বাড়িয়ে ড্রেসিং টেবিলের একটি নির্দিষ্ট ড্রয়ারের চাবি ঘুরিয়ে তার ভেতর থেকে বার করে আনলেন একটা চকচকে 9mm পিস্তল। পুলিশের চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিলেও আগ্নেয়াস্ত্রের প্রতি টানটা তাঁর এখনো অমোঘ। তাই তো নিজের বাড়িতেও দু একটা জিনিস রেখে দিয়েছেন তিনি। কিন্তু এটা কেমন হলো? পিস্তলটা এত নরম লাগছে কেন? শক্ত কাঠের বাঁট এমন তুলতুলে হয়ে গেল কি করে? দেওয়ালের দিক থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকানো মাত্রই প্রবল বিস্ময়ে আর আতঙ্কে শিউরে উঠলেন শত্রুঘ্নবাবু। পিস্তলের বাঁট নয়, তার হাতের মুঠোয় যেটা ধরা আছে সেটা একটা জ্যান্ত টিকটিকির লেজ। চিৎকার করে উঠে হাত থেকে বিভৎস জীবটাকে ফেলে দিলেন তিনি। কিন্তু তাতেই বা কি, শত্রুঘ্নবাবু স্পষ্ট দেখতে পাচ্ছেন সামনের টেবিলের উপর একটু আগেই রাখা খবরের কাগজটার এক জায়গায় এখন বিরাজ করছে কমপক্ষে 50টা টিকটিকি। আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়িয়ে এক পা করে পিছু হটতে শুরু করলেন শত্রুঘ্নবাবু, এবং টিকটিকিগুলো টেবিল থেকে সারিবদ্ধভাবে নেমে এসে তার দিকে এগোতে লাগলো দ্রুত গতিতে, যেন একটা বড় সড়ো এবং লোভনীয় শিকারের খোঁজ পেয়েছে তারা। এমন সময় হঠাৎ চোখ খুলে ফেললেন শত্রুঘ্ন মজুমদার। বাড়ির বিছানায় থাকলে এতক্ষণে জামা, মাথার বালিশ আর বিছানার চাদর তিনটেই যে ঘামে ভিজে যেত তাতে কোনো সন্দেহ নেই। তবে এই বিশেষভাবে তৈরি পোশাকের জন্য সেটা হওয়ার জো নেই। এটা সর্বক্ষণ শরীরকে ঠান্ডা রাখে। 2093 সালে এসে রাগ, ক্ষোভ, বিদ্বেষ জাতীয় অনুভূতিগুলোকে অনেকটাই প্রশমিত করতে পেরেছে মানুষ, অবশ্য বৈজ্ঞানিক উপায়ে। তাই আর আজকাল কারুর চট করে মাথা গরম হয় না। তবে এই মুহূর্তে শত্রুঘ্নবাবুর মাথাটা যেরকম অশান্ত হয়ে উঠেছে সেটাকে বাগে আনতে বেশ সমস্যা হবে তিনি বুঝতে পারছিলেন। অনেক মহাপুরুষরাই বলেছেন যে মানুষ তার জীবনের প্রচুর অমূল্য সময় ঘুমিয়ে নষ্ট করে। 2093 সালের পৃথিবীতে
তাই কেউ আর ঘুমোয় না, বা বলা ভালো ঘুম হয় না। কারণ জীবনযাত্রা এখন অনেক মসৃণ হয়ে গেছে। হ্যাঁ, কাজ অবশ্যই আছে এবং সকলেই কাজ করে, কিন্তু গাধার মতন খাটুনি কাউকেই খাটতে হয় না। সুতরাং শারীরিক ক্লান্তিতে কেউ ঘুমে ঢলেও পড়ে না। তবে কেউ চাইলেই তার নিজের সাবমার্জিন্স চেম্বার বা ডুবকক্ষে ঢুকে বিশ্রাম নিতে পারে আধ ঘন্টার জন্য, যেমনটা নিচ্ছিলেন শত্রুঘ্নবাবু নিজে। কিন্তু আজও যে আগের 3 দিনের মতন তাঁর অতীত জীবনের একটা ঘটনা তাঁর মগজে হানা দেবে, সেটা তিনি ঘুণাক্ষরেও জানতেন না। ব্যাপারটা নিয়ে ভারী চিন্তায় পড়লেন শত্রুঘ্নবাবু। বারবার একই জিনিস এভাবে ফিরে আসছে কেন? অপ্রয়োজনীয় স্মৃতি মস্তিষ্ক থেকে সরিয়ে অত্যন্ত উন্নত মানের মাইক্রোচিপে ভরে রাখার পদ্ধতি এখন আবিষ্কৃত হয়ে গেছে। অতীতের স্মৃতি মানুষের স্বাভাবিক চিন্তাভাবনায় ব্যাঘাত ঘটিয়ে কর্মক্ষমতা কমিয়ে দেয়। এই যুক্তিতে সরকারের নির্দেশে মস্তিষ্কের চাপ হালকা করার জন্য এমন পন্থা খুঁজে বার করেছেন বিজ্ঞানীরা। শত্রুঘ্নবাবুর বয়স এখন 84। অতীতের অনেক কিছু তার মাথা থেকে মুছে গেছে প্রকৃতির স্বাভাবিক নিয়মেই। তবুও এমন হচ্ছে কি করে? হঠাৎ একটা কথা মনে হওয়ায় শত্রুঘ্নবাবু তাঁর ব্যক্তিগত আর্কাইভ ঘেঁটে 2015 সালের স্মৃতি রক্ষিত আছে যে মাইক্রোচিপটায়, সেটা বের করলেন। ভিউয়ারে চিপটা সেট করে মেমোরি মনিটরিং কেবলগুলো কপালের 2 পাশে ঠেকিয়ে আবার চোখ বুজে শুয়ে পড়লেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিশেষ দিনটার দৃশ্য আস্তে আস্তে ফুটে উঠতে লাগলো তাঁর মনের আয়নায়। মজুমদার বাড়ির বসার ঘর। সোফায় 2 জন মানুষ বসে কথা বলছে। আর বলো না, তোমাদের রান্নাঘরের দিক থেকে একটা ট্রের উপর 2টো চায়ের কাপ এবং 4-5 রকমের বিস্কিট নিয়ে সেখানে হাসি মুখে হাজির হলেন এক মহিলা। 2 জন মানুষের মধ্যে যার বয়স কম, তিনি মহিলার দিকে তাকিয়ে বললেন, কই দিদি, আমার ভাগ্নে কোথায়? একবার তাকে ডাক। এত বছর পর তোদের বাড়িতে এসে তার সাথে দেখা না করেই চলে যাব নাকি? ভদ্রমহিলা মৃদু হেসে বললেন, না না, তা কেন, এক্ষুনি দেখা করিয়ে দিচ্ছি। টিকু, টিকু, এই টিকু বলে ডাকতে ডাকতে বাড়ির ভিতরের দিকে চলে গেলেন। খানিক বাদেই হাফ প্যান্ট আর লাল রঙের চকচকে গেঞ্জি পরা একটি বছর 7-এর ছেলে বসার ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো। ছেলেটার মুখে হাসির বদলে কেমন যেন একটা গাম্ভীর্যের ছাপ। নিজের হাত দুটো পিছন দিকে করে রেখেছে সে। বোঝাই যাচ্ছে যে তার হাতে কিছু একটা আছে, কিন্তু সেটা সে কাউকে দেখাতে চায় না। তবে ওই ঘরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ দেখতে না পেলেও শত্রুঘ্নবাবু পরিষ্কার দেখতে পাচ্ছেন ছেলেটার হাতের মুঠোর মধ্যে থেকে উঁকি দিতে থাকা দেশলাই বাক্সের কোণটা। তিনি জানেন যে ছেলেটার অতি প্রিয় দাবার বোর্ডের মধ্যে দেওয়াল থেকে খসে পড়ার অপরাধে একটা লেজওয়ালা বালির মতো রঙের সরীসৃপ প্রাণীকে একটা বড় কাগজের ঠোঙার ভিতর পুড়ে দড়ি দিয়ে বেঁধে রেখে এসেছে ছেলেটা। মামার সঙ্গে দেখা করা হয়ে গেলে দেশলাইয়ের একটা কাঠি জ্বালিয়ে ঠোঙাটায় আগুন লাগাবে ছেলেটা, আর পুড়িয়ে মারবে ওই অসহ্য জীবগুলোর একটাকে। টিকু ডাকনামের জন্যই কিনা কে জানে, ছোটবেলা থেকেই টিকটিকি জিনিসটা শত্রুঘ্ন বাবুর 2 চোখের বিষ। টিকটিকি দেখতে পেলেই ভীষণ রাগে তার শরীর জ্বলতে থাকে। কিন্তু এই মুহূর্তে তিনি শুয়ে শুয়ে যেরকম প্রচণ্ড ছটফট করছেন তা দেখলে যে কেউ ঘাবড়ে যাবে।
খানিকক্ষণের জন্য পিছনে ফেলে আসা একটা দিনে ফিরে গিয়েছিলেন বলেই হয়তো শত্রুঘ্নবাবু বুঝতে পারছেন না যে তাঁর এমনভাবে উতলা হয়ে ওঠা একেবারেই বৃথা। কারণ তিনি যতই চেষ্টা করুন না কেন, অতীত পাল্টাবে না। শুনলেন টিকটিকির ভয়। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিভিন্ন ধরনের রোমহর্ষক গল্পগুলি নিয়মিত শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন।